মেয়েটি হঠাৎ একদিন দেখে তার ভালোবাসার মানুষ সম্পূর্ণ বদলে গেছে। যুদ্ধক্ষেত্রে এক দুর্ঘটনার পর থেকেই সে মেয়েটিকে ভালোবাসাই বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন? মেয়েটি জানতে পারে তার প্রেমিকের দেহে রয়েছে অন্য কারোর আত্মা। এই শয়তান টাইম ট্রাভেলারের আত্মাকে তাড়িয়ে মেয়েটি কি তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে পারবে? সেই নিয়েই বেশ অন্যরকম একটা পুনর্জন্মের ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের দুটি প্রধান চরিত্র এলসি এবং পিটারকে দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে এটা তাদের বিয়ের রাতের দৃশ্য ছিল। কিন্তু বিয়ের রাতে তাদের মধ্যে কোনো ভালোবাসা ছিল না। পিটার এলসির গলা টিপে ধরে বলে যে এলসি, তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে তাই না? আশা করি এবার তোমার শখ পূর্ণ হয়েছে। কিন্তু কখনো এটা ভেবো না যে আমি তোমাকে ভালোবাসবো। আমি কেবলমাত্র জেসিকাকেই ভালোবাসি। তোমার অবস্থা এই বাড়িতে একটা কুকুরের চেয়েও অধম হবে, কারণ আমি কেবলমাত্র তোমায় অত্যাচারই করব। এবার আমরা দেখতে পাই যে এই ঘটনার ৩ বছর কেটে যায়। অর্থাৎ এলসি এবং পিটারের বিয়ের ৩ বছর কেটে যায়। এবং এই ৩ বছরে পিটার এলসিকে একদিনের জন্য ভালোবাসেনি। এবার এলসি তো মনে মনে ভাবছিল যে পিটার, আমি মনে হয় ভুল করেছি, কারণ আমি রাজমাতাকে বলেছিলাম আমাদের বিয়েটা দিতে। বিয়েটা না হলেই ভালো হতো। এতদিন ভালোবাসার পরও এই ৩ বছরের বৈবাহিক জীবনে একদিনও সুখ পাইনি। তোমার থেকে সবসময় লাঞ্ছনা ভোগ করেছি, অপমান ভোগ করেছি। আর আজকে তুমি আমাকে বলছো যে তুমি এই বিয়ে ভেঙে দিতে চাও, তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও। এবার এলসা যখন এইসব কথা ভাবছিল তখনই সেখানে পিটার এবং জেসিকা আসে। এবং পিটার এইবার অর্থাৎ কিনা ৩ বছর পরে জেসিকাকে বিয়ে করে তার বাড়িতে এনেছিল। এবং তাই জন্যই সে এলসিকে ডিভোর্স দিয়ে দিচ্ছিল। এবার তারা তো এলসির সামনেই দুজনে তাদের বিয়ের ওয়াইন পান করে। এবং এই দৃশ্য দেখে এলসি তো শোকে দুঃখে একদম পাথর হয়ে গেছিল। এবার জেসিকা তো তখনই বলে ওঠে যে কি ব্যাপার এলসি, আমাদের খুশির দিনে তুমি আমাদের সাথে পান করছো না? এই কি তোমার পারিবারিক শিক্ষা? এবং এলসি বলে ওঠে যে তুমি একটা সামান্য কর্মচারীর মেয়ে হয়ে আমাকে, মানে কিনা মিনিস্টারের মেয়েকে, পারিবারিক শিক্ষার জ্ঞান দিও না। কিন্তু এই কথা শুনে পিটার প্রচন্ড রেগে যায় এবং সে এলসিকে ঠাস করে চড় মারে। পিটার বলে ওঠে যে আমি অলরেডি মহারাজকে বলেই দিয়েছি যে তোমার সাথে এই বিয়ের সম্পর্ক আমি আর রাখতে চাই না। এবং এলসি তো তখনই বলে ওঠে যে বাহ পিটার, সত্যি আমারই ভুল ছিল যে আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। ছোটবেলা থেকে আমাদের মধ্যে এত ভালো সম্পর্ক, সবাই জানতো যে আমাদের দুজনেরই বিয়ে হবে। কিন্তু তারপর বড় হয়ে তোমার আমি অন্য রূপই দেখলাম। কিন্তু কোনো চিন্তা করো না, এই দুঃখ আমি বেশি দিন সহ্য করব না। এবং এই বলে এলসি তো সেই ড্রিঙ্কটি পান করে নেয়। এবং তখনই আমরা দেখতে পাই যে জেসিকা আর পিটার গলায় হাত দিয়ে বসে পড়, কারণ এলসি তাদের দুজনের ড্রিঙ্কেই বিষ মিশিয়েছিল। এবার তখনই তো আমরা এলসির হাতে একটা ছুরিও দেখতে পাই। এবং এলসি বলে ওঠে যে পিটার, তুমি আমাকে যে কষ্ট দিয়েছো তার বদলা আমি এই জন্মেই তোমার থেকে নিয়ে যাব। এবং সেই ছুরি দিয়ে সে পিটারকে হত্যা করে। এবং আমরা দেখতে পাই যে এলসি নিজে যে ড্রিঙ্কটা পান করেছিল তাতেও তো বিষ মেশানো ছিল, ফলে এলসিও সেখানে মারা যায়। কিন্তু সেই মুহূর্তেই তার পুনর্জন্ম হয় এবং এলসি পৌঁছে যায় তার বিয়ের আগের সময়। এবং এলসি দেখতে পায় সে পৌঁছে গেছে সেই দিনটায়, যে দিনটায় সে নিজেই রাজমাতার কাছে গেছিল পিটার এবং তার বিয়ের ব্যাপারে কথা বলতে। আসলে পিটার ছিল এই সাম্রাজ্যের মহারাজার নিজের ভাই। এবং এলসির সাথে বলা যায় তার ছোটবেলা থেকেই প্রেমের সম্পর্ক ছিল। তাই এলসি ভেবেছিল যে সে নিজেই রাজমাতাকে বললে রাজমাতা এই বিয়েতে রাজি হয়ে যাবে। কিন্তু এলসির যখন পুনর্জন্ম হয় এলসি তো জানতোই যে ভবিষ্যতে কি হতে চলেছে। এবং এলসি রাজমাতাকে বলে যে রাজমাতা, আমি বিয়ের ব্যাপারে যে কথা বলেছি আপনি সেই কথা ভুলে যান। আমি পিটারের সাথে কখনোই বিয়ে করতে চাই না। আশা করব এই নিয়ে আমাদের মধ্যে আর কোনো কথা হবে না। এবং আমরা দেখতে পাই যে এলসি যখন এই ঘরে রাজমাতার সাথে কথা বলছিল বাইরে পিটার তো দাঁড়িয়ে সবকিছু শুনছিল। এবং পিটার তো তখনই ঘরে এসে বলে যে এলসি, তুমি আমার সাথে বিয়ে ভেঙে দিতে চাও? কিন্তু কেন? আমি তো ভেবেছিলাম যে আমরা একে অপরকে ভালোবাসি, আমাকে বলো কিছু। এবং এলসি তখনই বলে ওঠে যে ভালোবাসা, আমার মনে হয় না যে আমি কখনোই তোমার মনের মানুষ ছিলাম। তাই এই বিয়ে আমি জোর করে করতে চাই না। এবার পিটার তো এলসির কথা যতই শুনছিল সে অবাক হয়ে যাচ্ছিল যে এলসি তুমি এসব কি বলছো? তুমিই একমাত্র আমার মনের মানুষ। কিন্তু এলসি বলে ওঠে যে না, আমি খুব ভালো করেই জানি যে এরপর কি হতে চলেছে। তোমার মনের মানুষ অন্য কেউ। তাই দয়া করে আমাকে আর এভাবে জ্বালাতন করো না। এবং এই বলে এলসি রাজমাতার ঘর থেকে বেরিয়ে আসে।
এবং এই পিটারকে দেখে আমরা বুঝতে পারি যে প্রথম দৃশ্যে আমরা যে পিটারকে দেখেছিলাম, অর্থাৎ যে কিনা অত্যন্ত ক্রূর ছিল এবং অত্যন্ত নির্দয় ছিল, কারণ এই পিটারকে অনেকটা সরল, অনেকটা ইনোসেন্ট মনে হচ্ছিল। এবার এলসি তো সেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল এবং সে ভাবছিল যে 3টে বছর আমায় অনেক অপমান সহ্য করতে হয়েছে, লোকজনের কাছে আমি পুরোই হাসির খোরাক হয়ে গেছিলাম, কিন্তু আমি চাই না যে সেই দৃশ্য আমার জীবনে আবারও ফিরে আসুক। এবার পিটার তো তখনই ছুটতে ছুটতে এলসির কাছে আসে এবং সে কিছু নীল ফুল এলসিকে দেয়, যেটা কিনা এলসির খুব প্রিয় ফুল ছিল। এবং এলসির মনে পড়ে যায় যে তারা যখন সম্পর্কে ছিল, পিটার প্রায় এই ফুলগুলি নানা জায়গায় যেখানেই সে দেখতে পেত এলসির জন্য নিয়ে আসতো। কিন্তু এলসি তো জানতো যে না, পিটার তো ভবিষ্যতে তার সাথে দাগাবাজিই করবে, এবং এলসি সেই ফুল ফেলে দেয়। এবার পিটার তো বলে ওঠে যে কিন্তু এলসি, তুমি বিয়েটা কেন ভেঙে দিচ্ছ, তার কারণটা কি? এবং এলসি বলে যে ধরে নাও আমি অন্য কাউকে ভালোবাসি, তাই জন্য। পিটার বলে ওঠে যে অন্য কাউকে ভালোবাসো? এই শহরে আমার থেকে ভালো তোমার জন্য আর কে হতে পারে? এবং এলসি বলে যে এই শহরে প্রত্যেকটা পুরুষই তোমার থেকে ভালো, সুতরাং আমি তোমাকে বিয়ে করব না। এবং পিটার তো তাও হাল ছাড়ে না। পিটার বলে ওঠে যে ঠিক আছে, আমি জানি তুমি কোনো কারণে আমার ওপর রাগ করেছো। কিছুদিন পরেই অটম ফেস্টিভ্যাল আসছে, আশা করি সেখানে তুমি যাবে। আমি তোমাকে দেখিয়ে দেবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এবার 2 দিন পর অটম ফেস্টিভ্যালের জন্য এলসি তো রওনা দেয় এবং সে পালকি করে যাচ্ছিল, এবং মাঝ পথে তার দেখা হয়ে যায় পিটারের সাথে। এবং তখনই আমরা পাশেরই একটি পালকিতে জেসিকাকে দেখতে পাই। এবার এলসি তো জেসিকাকে দেখেই বুঝতে পারে যে আচ্ছা, তার মানে এখান থেকেই পিটার আর জেসিকার মধ্যে লটর ঘটর শুরু হবে। এবং তখনই জেসিকাও পালকি থেকে নেমে আসে। এবার জেসিকা তো পিটারকে বলে যে রাজকুমার, আপনি কি আমাকে চিনতে পারছেন? কিন্তু পিটার তো তাকে চিনতেই পারে না। জেসিকা মনে মনে ভাবে যে হ্যাঁ, আমি হয়তো একজন সরকারি কর্মচারীর মেয়ে, কিন্তু বাড়িতে আমার কোনো দামই ছিল না। বাড়িতে কেবলমাত্র আমাকে চাকরানি হিসেবে রাখা হতো। এবং এরকমই একদিন আমার সাথে পিটারের দেখা হয়েছিল। আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা জেসিকা তার বাড়ির বিভিন্ন জামাকাপড় কাচাকাচি করছিল, এবং তখনই হঠাৎ সে দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ে যায়। এবার পিটার তখনই ঘটনাক্রমে সেখান দিয়ে যাচ্ছিল, এবং পিটার এগিয়ে এসে বলে যে কি ব্যাপার, তুমি কি অসুস্থ? এবং সে তখনই জেসিকার পেটের গুড়গুড় আওয়াজ শুনতে পায়, মানে জেসিকার আসলে খুবই খিদে পেয়েছিল। এবং পিটার তার কাছে থাকা একটি রাইস কেক জেসিকাকে খেতে দেয়। তখন থেকেই জেসিকা মনে মনে পিটারকে পছন্দ করে নিয়েছিল, কিন্তু জেসিকা এটাও জানতো যে পিটারের ছোটবেলার ভালোবাসা হচ্ছে এলসি। এবার পিটার তো তখনই বলে ওঠে যে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমি তো ভেবেছিলাম যে তুমি মনে হয় তোমাদের বাড়ির কাজের লোক, আমি বুঝতে পারিনি যে তুমি মাস্টার জিয়াং এর মেয়ে। ঠিক আছে, যাই হোক না কেন, পরে দেখা হবে। এবং পিটার আবারও এলসির দিকে তার মনোসংযোগ দেয় যে এলসি, তুমি কেন আমার সাথে এমনটা করছো বলো তো? এবার এলসি তো তখনই বলে ওঠে যে পিটার, আমাকে পদে পদে এইভাবে জ্বালাতন করো না। এবং এলসা সেখান থেকে চলে আসে। কিন্তু জেসিকা তো মনে মনে ঠিক করেই নিয়েছিল যে যে করেই হোক না কেন, পিটারকে সে নিজের করেই ছাড়বে। এবার আমরা অটম ফেস্টিভ্যালে মহারাজা, অর্থাৎ কিনা পিটারের দাদা এবং রাজমাতাকে দেখতে পাই, এবং সেখানে আমরা এলসি আর পিটারকেও দেখতে পাই। এবার মহারাজ তো তাদের জিজ্ঞাসা করেন যে কি ব্যাপার, তোমাদের এত দিনের সম্পর্ক, তোমরা বিয়ে ভেঙে দিচ্ছ? এবং পিটার বলে যে মহারাজ, আমি আপনার থেকে একটি অনুমতি চাই। আপনি অনুমতি দিলে সেটা অগ্রাহ্য করার ক্ষমতা কারোরই নেই। আমি জানতে পেরেছি যে আমাদের দক্ষিণ সীমান্তে কিছু বিদেশি শত্রু হামলা করেছে। আমি তাদের সাথে যুদ্ধ করতে যেতে চাই, কিন্তু আমি যদি এই যুদ্ধে জিতে ফিরে আসি, তাহলে আপনি আমার আর এলসির বিয়ের নিদান দেবেন। এবার এই কথা শুনে এলসি তো অবাক হয়ে যায় যে আগের জন্মে আমার উপর এত অত্যাচার করেছিল, আর এই জন্মে আমাকে একেবারে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। এবার রাজমাতা তো তখনই বলে ওঠেন যে পিটার, তুমি কি বলছো সেটা ভেবে বলছো তো? কারণ একবার যদি মহারাজা ডিক্রি দেন, তাহলে কিন্তু সেটা আর ফিরিয়ে নেওয়া যাবে না। এবং পিটার বলে যে হ্যাঁ, আমি ভেবেই বলছি। এবং মহারাজা পিটারের এই শর্তে রাজি হন যে পিটার যদি সীমান্তের শত্রুদের হারিয়ে দিতে পারে, তাহলে তিনি পিটার আর এলসির বিয়ে ডিক্রি জারি করবেন। এবার এলসি তো সেখান থেকে খুবই কনফিউজ হয়ে বেরিয়ে আসে, যেটা কি হচ্ছে। এবং তখনই পিটার তার কাছে আবারও আসে যে এলসি, আশা করি আজকে যেটা আমি করেছি তুমি সেটাতে খুশিই হবে। আমি প্রমাণ করে দেব যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এবং এলসি মনে মনে ভাবে যে আমি আগের জন্মে পিটারকে যেমন দেখেছিলাম, এই জন্মে পিটারের সাথে তার তো আকাশ পাতাল তফাৎ। এবং এলসি বলে যে পিটার, আসলে কিছুদিন আগে আমি একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখেছিলাম যে তুমি যখন এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যাবে, সেখানে গিয়েই তুমি অন্য একজনকে ভালোবেসে ফেলবে। তুমি জেসিকাকে ভালোবেসে ফেলবে, এবং তারপরে তোমার কাছে আমি তুচ্ছ হয়ে যাব। তাই আমি বিয়ে করতে চাই না।
এবং পিটার তো বলে ওঠে যে ওটা তো একটা স্বপ্ন ছিল। স্বপ্ন কি কখনো সত্যি হয়? আমি কেবলমাত্র তোমাকেই ভালোবাসি। আমি যুদ্ধ থেকে ফিরে এসেই তোমাকে বিয়ে করব। আমরা রাজকুমারী বানাবো। এবার আমরা ১ মাস পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে পিটার যুদ্ধ থেকে ফিরে এসেছিল এবং এলসি তো এই দিনেরই অপেক্ষা করছিল। এবং এলসি মহারাজের সবার সামনে গিয়ে দেখে যে হ্যাঁ, পিটার ফিরে এসেছে। কিন্তু তার সাথে রয়েছে জেসিকা। মানে আগের জন্মে ঠিক যেমনটা হয়েছিল তেমনটাই এই জন্মে হয়। এবং পিটার মহারাজের কাছে মিনতি করছে যে মহারাজ, আমি জানি আমি যাওয়ার আগে বলে গেছিলাম যে আমি এলসিকে বিয়ে করতে চাই, কিন্তু যুদ্ধক্ষেত্রে গিয়ে আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছি। আপনি আমাকে দয়া করে অনুমতি দিন জেসিকাকে বিয়ে করার। এবার মহারাজ তো এই কথা শুনে খুবই চটে যায় যে আমার কথার কিন্তু একটা দাম আছে, সুতরাং এইভাবে আমি বারবার আমার নিদান বদলাতে পারবো না। তুমি ভালো করে ভেবে দেখো যে তুমি কি করতে চাও। তাছাড়া জেসিকা কেন গেছিল সৈন্যদের ক্যাম্পে? ও কি জানে না যে এটা আইনত অপরাধ? এবার জেসিকা তো বলে ওঠে যে মহারাজ, আপনি দয়া করে আমায় ক্ষমা করে দিন, কিন্তু আমি পিটারকে প্রচন্ড ভালোবাসি এবং তার জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মেনে নিতে রাজি আছি। এবার মহারাজ তো তাদের উপর অত্যন্ত অসন্তুষ্ট হন এবং সেখান থেকে চলে যান। এবং জেসিকা আর পিটার হাত ধরাধরি করে সেখান থেকে বেরিয়ে আসে। এবার বেরিয়েই তো তারা সেখানে এলসিকে দেখতে পায় এবং জেসিকা বলে ওঠে যে এলসি, আমি জানি যে তোমার সাথে পিটারের বিয়ের কথা ছিল, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি। দয়া করে তুমি এর মধ্যে কোনো রকমের বাধা সৃষ্টি করো না। এবং পিটার তো খুবই বাজেভাবে বলে ওঠে যে বাধা? ও বাধা দেবার কি হয়? ও যতই বাধা দিক না কেন আমি তোমাকেই বিয়ে করব। এবং এলসি পুরোই বুঝতে পারছিল যে ১ মাস আগের ওই পিটার আর এই পিটার একদম আলাদা। হঠাৎ করেই পিটার একদম ভিলেন টাইপের হয়ে গেছে। এবার আমরা দেখতে পাই যে এলসি তো তার ঘরে বসেছিল এবং তখনই সেখানে তার খাস কর্মচারী আসে। এবার এলসি বলে ওঠে যে আচ্ছা, একটা মানুষ কি এত তাড়াতাড়ি বদলে যেতে পারে? এবং তার কর্মচারীটি বলে যে সত্যি, আমিও রাজকুমার পিটারকে দেখে একদম অবাক হয়ে গেছি। মনে হচ্ছে যেন অন্য একজন মানুষ। এবং এই কথাটাই এলসিকে স্ট্রাইক করে যে অন্য একজন মানুষ, তাহলে কি এটা আসল পিটার না? পিটারের মতো দেখতেই অন্য একজন যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছে। এবার এলসি তো তখনই তার তলোয়ার নিয়ে পিটারের কাছে যায় এবং আমরা দেখতে পাই যে এলসি যুদ্ধের পোশাক পরেছিল। এলসি পিটারকে বলে যে পিটার, তোমার বর্শা তুলে নাও। এবার পিটার তো বলে ওঠে যে তুমি তুমি আমার সাথে লড়াই করবে? আমি হচ্ছে এই সাম্রাজ্যের রাজকুমার। তুমি একটা সাধারণ মেয়ে, কি আমার সাথে পাঙ্গা নিতে এসেছো? এবং এলসি তো বলে যে বাজে কথা না বলে তোমার বর্শা তুলে নাও। এবং তাদের দুজনের মধ্যে বেশ ভালো লড়াই হয়। মানে পিটারও এলসির সাথে খুবই ভালো লড়াই করছিল এবং এলসি তো নিজেও কুংফুতে ট্রেন্ড ছিল। কিন্তু পিটার এলসির সাথে পারে না এবং এলসি পিটারকে হারিয়ে দেয়। এলসি বলে ওঠে যে পিটার, যে মানুষটা আমাকে নিজে হাতে কুংফু শিখিয়েছিল, সেই মানুষটা কি করে আমার কাছে হেরে যায়? তার মানে তুমি পিটার না। সত্যি করে বলো যে তুমি কে? তুমি কি করে পিটারের জায়গা নিয়ে এখানে এলে? এবং পিটার তো তখনই বলে ওঠে যে আমি পিটার না। তাহলে আমার এটা কি করে মনে আছে যে ল্যান্টার্ন ফেস্টিভ্যালের দিন আমি দুরু দুরু বুকে তোমার কাছে আমার ভালোবাসার কথা কনফেস করেছিলাম। তোমার মাথার এই কাঁটাটা, এটা আমি নিজের হাতে তোমাকে বানিয়ে দিয়েছিলাম, যেটা বানাতে গিয়ে আমার হাতও ক্ষতবিক্ষত হয়ে গেছিল। এবং এলসার তো মনে পড়ে যে এই কথাগুলো তো সত্যি, কিন্তু এই কথাগুলো পিটার ছাড়া অন্য কেউ কি করে জানবে? এলসি বলে ওঠে যে ও, তার মানে তুমি পিটারের উপর অত্যাচার করে ওর মুখ থেকে এইসব কথা বের করেছো? এবং পিটার তো বলে ওঠে যে ধ্যাৎ, তোমার কি মাথা পাগল হয়ে গেছে নাকি? এবং এলসি তখনই পিটারের জামা সরিয়ে দেখে এবং সে দেখতে পায় যে পিটারের বুকে সেই ক্ষতটা তো রয়েছে, যেটা কিনা এলসিকে বাঁচাতে গিয়েই হয়েছিল। তাহলে এই পিটার আলাদা কেউ না, এটা তারই ভালোবাসার মানুষ। এলসি বলে ওঠে যে তাহলে তুমি এত বদলে গেলে কি করে? এবং পিটার বলে যে কারণ মানুষ বদলায়, মানুষের স্বভাবই হচ্ছে বদলে যাওয়া। আর তোমাকে এখন এক মুহূর্ত দেখলেও আমার ঘেন্না লাগছে, তাই এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এবং পিটার তার লোকদের ডেকে এলসিকে তার প্রাসাদ থেকে তাড়িয়ে দেয়। এবার এলসি তো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়ি যাচ্ছিল এবং সে ভাবছিল যে এটা কি করে সম্ভব? এইটুকু সময়ের মধ্যে একটা মানুষ এতটা কি করে বদলে যেতে পারে? এবং এলসি কিছুক্ষণ আগে পিটারের দলের যে জেনারেল তাকেও জিজ্ঞাসা করেছিল যে সে পিটারের মধ্যে কোনো চেঞ্জ লক্ষ্য করছে কিনা। এবং তার জেনারেলও বলেছে যে হ্যাঁ, রাজকুমারের যুদ্ধক্ষেত্রে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই দুর্ঘটনায় রাজকুমার প্রায় মারা যেতে বসেছিল। তারপর থেকেই রাজকুমারের মধ্যে একটা বড়সড় চেঞ্জ লক্ষ্য করছি। আগে রাজকুমার সৈন্যদের প্রতি কতটা দায়িত্বশীল ছিল, সে কত বেশি পরিশ্রমী ছিল, কিন্তু এখন কেন জানি রাজকুমারকে মনে হচ্ছে সে অলস হয়ে গেছে।
যুদ্ধবিদ্যাতেও আর অতটা পারদর্শী নেই। এমনকি আগের দিন তো রাজকুমার একজন সৈন্যের উপর রেগে গিয়ে তাকে চড় মারল। হঠাৎ করে রাজকুমারের কি যে হলো কে জানে। এবং এলসি যত এই কথাগুলো শুনছিল তার ততই সন্দেহ আরো বেড়ে যাচ্ছে। এবং তখনই বৃষ্টির সেই দিনে তার দেখা হয় মাস্টার ইউ এর সাথে। এবং মাস্টার ইউ এলসিকে বলে যে, এলসি, আমি বুঝতেই পেরেছিলাম যে কিছু একটা গন্ডগোল পিটারের সাথে হয়েছে, তাই আমি তোমাকে সাহায্য করার জন্য ফিরে এসেছি। আমি বুঝতে পারছি যে রাজকুমারের দেহে অন্য একজনের আত্মা রয়েছে, কিন্তু সেটা কিভাবে হলো বা এর নিদান কি সেটা আমি এখনো বুঝতে পারছি না। এবার এলসি তো বলে ওঠে যে, তার মানে এটা আমার আসল পিটার না, ওর দেহে অন্য কারোর আত্মা রয়েছে। আমি জানতাম আমার পিটার কখনোই আমার সাথে এমনটা করবে না, কিন্তু আমি পিটারকে কি করে ফিরিয়ে আনবো? এবং মাস্টার তো তখনই বলে যে, আমি বুঝতে পারছি না যে এটা কে, এটা কি কোনো দুষ্টু আত্মা? যদি এটা কোনো দুষ্টু আত্মা হয়ে থাকে তাহলে আমি তোমাকে একটা মন্ত্র লিখে দিচ্ছি, এটা পিটারের বালিশের তলায় রেখে দেবে। যদি কোনো দুরাত্মা বা প্রেত হয়ে থাকে তাহলে এই মন্ত্র লেখা বালিশে শুলেই সেটা চলে যাবে। এবার এলসি তো সেই মন্ত্র লেখা কাগজটি নিয়ে নেয়। এবার প্রথমে তো এলসি সেটা উপহার স্বরূপ পিটারকে দিতে গেছিল, কিন্তু এই পিটার তো অত্যন্ত অসভ্য টাইপের ছিল, তাই সে এলসিকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার এলসি ঠিক করে যে তাহলে তাকে বাঁকা পথে পিটারের ঘরে ঢুকতে হবে। এবং সে দেখে যে কিছু কর্মচারী তখন বাইরে থেকে সবজি টবজি কিনে নিয়ে যাচ্ছিল, এবং এলসি তাদের মধ্যেই ছদ্মবেশ ধারণ করে ঢুকে পড়ে। এবার সেই কর্মচারীরা যখন রাজপ্রাসাদে ঢুকছিল তখনই পিছনের গেটে জেসিকা দাঁড়িয়েছিল। এবার জেসিকা তো বলে ওঠে যে, শুনছিলাম এই কর্মচারীগুলো নাকি আমার নামে গসিপ করছিল, এদের সকলকেই ভালো করে পিটুনি দাও। এবং জেসিকার একজন কর্মচারী এসে সকলকে পিটাতে শুরু করে। এবার এলসি তো প্রচন্ড ভয় পাচ্ছিল যে এক্ষুনি তার ছদ্মবেশ ফাঁস হয়ে যাবে, কিন্তু তখনই জেসিকাকে ভেতর থেকে কেউ একজন ডাকে এবং জেসিকা ভেতরে চলে যায়। ফলে এলসি তখনকার মতো বেঁচে যায়। এবার এলসি তো লুকিয়ে লুকিয়ে রাজকুমার পিটারের ঘরে ঢোকে এবং তার বালিশের তলায় ওই মন্ত্রপুত কাগজটা রেখে দেয়। কিন্তু তখনই সে শুনতে পায় বাইরে থেকে জেসিকা আর পিটারের আওয়াজ আসছে, এবং এলসি তাড়াতাড়ি সেই ঘরেই একটা কোনায় লুকিয়ে পড়ে। এবার জেসিকা তো এসে পিটারের কোলে বসে পড়ে। আসলে জেসিকা বাইরেই দেখে নিয়েছিল যে এলসি লুকিয়ে প্রাসাদে ঢোকার চেষ্টা করছে, এবং জেসিকা তখনই মনে মনে ঠিক করে নেয় যে, এলসি, আজকে আমি তোমাকে এমন কষ্ট দেব যে সারা জীবনেও তুমি আর পিটারের দিকে হাত বাড়াবে না। এবার জেসিকা তো ঘরে ঢুকেই বুঝতে পেরেছিল যে এলসি এই ঘরেই লুকিয়ে আছে, তাই জন্য সে পিটারের কোলে বসে বেশি আদিক্ষেতা করছিল। এবং সে তো পিটারকে বলে যে, পিটার, আমি তো এলসির মতো এত বড় পরিবার থেকে আসিনি, তারপরেও তুমি আমাকে বিয়ে করবে? এবং পিটার বলে যে, ওইসব পরিবার আমার কাছে কিছু ম্যাটার করে না, তুমি আমাকে যুদ্ধক্ষেত্রে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছিলে, তাই জন্য আমি তোমাকেই বিয়ে করব। এবার জেসিকা তো তখনই এলসিকে আবার শোনানোর জন্য বলে ওঠে যে, কিন্তু পিটার, তুমি তো এর আগে এলসিকে ভালোবাসতে, ওকে ছেড়ে তুমি এখন আমাকে ভালোবাসো, তুমি যদি আমাকেও ছেড়ে দাও। এবং পিটার তখনই বলে যে, ধ্যাত, এলসিকে আমি কোনোদিন ভালোই বাসতাম না, ওর বাবা যেহেতু মিনিস্টার তাই জন্যই আমি ওদের সাথে ভালো সম্পর্ক রেখেছিলাম, কিন্তু এখন আমি নিজে যুদ্ধ জয় করে ফিরেছি, তাই জন্য এইসবের আর আমার কোনো চিন্তা নেই। এবং পিটার তখনই বলে ওঠে যে, উফ জেসিকা, আমার কাছে যদি একটা ক্যামেরা থাকতো তাহলে আমাদের বিয়ের দিন আমি তোমার শয়ে শয়ে ফটো তুলতাম, সত্যি বিয়ের পোশাকে তোমাকে কি সুন্দরী না লাগবে। এবার জেসিকা তো তখনই বলে ওঠে যে, ক্যামেরা, সেটা আবার কি জিনিস? তুমি যে মাঝে মাঝে কিসব অদ্ভুত অদ্ভুত কথা বলো না। এবং পিটার বলে যে, এসব অদ্ভুত কথা তোমাদের যুগের লোকেরা বুঝবে না, কিন্তু সেই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমাদের তো দুদিন পর বিয়ে হতেই চলেছে, তাহলে চলো না আমরা একটু রোম্যান্স করি। এবং তারা দুজন তো বিছানায় চলে যায়। এবার এলসি তো ভাবছিল যে এবার তো পিটার বিছানায় গেল এবং বিছানায় ওই মন্ত্রপুত কাগজটা রাখা রয়েছে, সুতরাং পিটারের ভেতর যে দুষ্টু শয়তান আত্মা রয়েছে তার উপর ওই মন্ত্রের তো প্রভাব হবে, কিন্তু পিটারের ওপর কোনো প্রভাবই হয় না। এবার এলসি তো তখনই কোণা থেকে বেরিয়ে আসে এবং সে আগেই জেসিকাকে ঠাস করে এক চড় মারে। এলসি বলে যে এই চটটা দিন দুপুরে অবিবাহিত হয়েও একটা ছেলের সাথে অসভ্যতা করার জন্য, এবং সে পিটারকেও ঠাস করে এক চড় মারে। এবং সে বলে যে এই চটটা পিটারের জন্য না, পিটারের দেহে যে শয়তান আত্মাটা বাসা বেঁধেছে তার জন্য। সত্যি করে বলো যে কি করে তুমি পিটারের দেহে বাসা বাঁধলে? তোমার জন্য পিটারের মান সম্মান নষ্ট হতে চলেছে, যাই হোক না কেন তোমাকে আমি পিটারের দেহ থেকে বার করেই ছাড়বো। এবার জেসিকা তো তখনই চেঁচিয়ে ওঠে যে, এলসি, এইসব বাজে কথা বলা বন্ধ করো। আসলে তুমি মেনে নিতে পারছো না যে পিটার তোমাকে ছেড়ে আমাকে ভালোবাসে। এবং এলসি তখনই বলে ওঠে যে, জেসিকা, তুমিও তো পিটারকে ভালোবাসতে, তাই না?
তুমি কি অন্ধ হয়ে গেছো? তুমি বুঝছো না যে, যে পিটারকে তুমি ভালোবেসেছো এই পিটার সেটা না। আমাদের পিটার ছিল একজন সাহসী যোদ্ধা। তার হৃদয় ছিল সোনার মতো নিখাদ। আর এই শয়তানটা একটা অলস, কুঁড়ে, বদমাইশ মেজাজি লোক। তুমি কি সত্যিই বুঝতে পারছো না যে রাজকুমারের পরিচয় বদলে গেছে? এবার জেসিকা বুঝতে পারলেও কিছু বলে না, তার কারণ জেসিকার তো লক্ষ্য ছিল রাজকুমারকে বিয়ে করে রাজকুমারী হওয়া। এবং জেসিকা বলে, এই যে পিটার, তুমি এই পাগল মহিলার কথায় কান দিও না। আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমার সাথেই সবসময় থাকবো। এবার এলসি তো সেখান থেকে বেরিয়ে আবারও মাস্টার ইউ এর কাছে যায় এবং এলসি বলে ওঠে যে, মাস্টার, ওই মন্ত্রের কোনো প্রভাবিত ওই আত্মার উপর হলো না, তাহলে এবার কি হবে? এবং মাস্টার ইউ তো তখনই বলে ওঠে যে, হতে পারে ওই আত্মা অনেক বেশি শক্তিশালী। আমি তো কিছুই বুঝতে পারছি না, তবে আমি এটা বুঝতে পারছি যে ওই আত্মা যত বেশি দিন পিটারের মধ্যে থাকবে, আসল পিটারের ফিরে আসার চান্স ততই কমে যাবে। অলরেডি প্রায় 1 মাস হতে চললো ও কিন্তু পিটারের দেহে রয়েছে। আর 1-2 দিনের মধ্যে যদি আমরা কিছু করতে না পারি, তাহলে হয়তো আমরা পিটারকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবো। এবার এলসি তো প্রচন্ড ভয় পেয়ে যায় যে, সে কি, আমার পিটারকে আমি কিছুতেই হারাতে দেব না। ভগবান আমাকে একটা নতুন সুযোগ দিয়েছে পুনর্জন্মের মাধ্যমে। আমি জানি যে আগের জন্মে আমি কিছু করতে পারিনি, কিন্তু এই জন্মে আমি যখন বুঝতে পেরেছি সত্যিটা কি, আমি পিটারকে ফিরিয়েই আনবো। এবং মাস্টার তখনই বলে যে, পিটারকে ফিরিয়ে আনার কেবলমাত্র একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে পিটারকে মেরে ফেলতে হবে। আমার মনে হয় যে যুদ্ধক্ষেত্রে পিটার যখন মারা যেতে বসেছিল, তখনই ওই দুষ্টু আত্মা পিটারের ওপর ভর করেছিল। সুতরাং আবারও যদি আমরা ওরকম একটা মৃত্যুর কাছাকাছি সিচুয়েশন সৃষ্টি করতে পারি, তাহলে হয়তো ওই দুষ্টু আত্মা পিটারের দেহ থেকে চলে যাবে। এলসি তো বলে ওঠে যে, কালকে রাজপ্রাসাদে হেমন্ত উৎসব, এই দিনই আমি পিটারকে হত্যা করার চান্স নেব। এবং তারা যখন এই কথা বলছিল, তখন জেসিকাই সব কথা শুনতে পায়। এবার জেসিকা তো মনে মনে ভাবে যে, কি, তুমি পিটারকে হত্যা করার চেষ্টা করছো? তোমাকে কালকেই আমি মজা দেখাবো। তোমাকে সারা জীবনের মতো আমার পথ থেকে সরানোর বন্দোবস্ত আমি করছি। এবার আশা করি তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো যে পিটারের সাথে আসলে কি হয়েছিল। পিটারের দেহে একজন টাইম ট্রাভেলের আত্মা চলে এসেছিল, যেমনটা কিনা আমরা এর আগের অনেক গল্পেও শুনেছি। কিন্তু তার ফলে আসল মানুষটা একদমই বদলে গেছিল এবং তাকে ফিরিয়ে আনাই ছিল এলসির লক্ষ্য। যাই হোক, এবার পরের দিন অর্থাৎ কিনা হেমন্ত উৎসবে এলসি তো রাজপ্রাসাদে আসে এবং সেখানে আমরা জেসিকাকেও দেখতে পাই। এলসি তার জামার হাতার মধ্যে একটি ছুরি লুকিয়ে রেখেছিল, যেটা সাহায্যে সে পিটারের ওপর আঘাত করবে বলে ঠিক করেছিল। এবার সেখানে অর্থাৎ প্রাসাদে ঢোকার সাথে সাথেই তার সাথে তো জেসিকার একটু তর্কাতর্কি লেগে যায়। আর জেসিকা তো ইচ্ছা করেই এলসিকে প্রভোগ করছিল। জেসিকা সকলের সামনে একটি আংটি দেখায় এবং সে বলে যে, এটা আমি রাজমাতাকে উপহার স্বরূপ দেব। এই জিনিসটা এত সুন্দর, এত কিছু। এবং সে এলসিকে নানা রকমের খোঁটা মেরে কথা বলছিল। ফলে এলসি তো ধাক্কা মেরে জেসিকাকে ফেলে দেয় এবং সকলেই এই দৃশ্য দেখে। এবার আমরা রাজসভার দৃশ্য দেখতে পাই। প্রত্যেকেই রাজমাতার জন্য নানা রকমের উপহার এনেছিল। এবার জেসিকা তখনই দেখতে পায় যে এলসির জামার হাতে একটা ছুরি লুকানো আছে এবং জেসিকা মনে মনে ঠিক করে নেয় যে এটার সাহায্যেই সে এলসিকে ফাঁসাবে। জেসিকা বলে যে, রাজমাতা, আমিও আপনার জন্য একটা আংটি উপহার স্বরূপ এনেছিলাম, কিন্তু এলসি সেটা চুরি করে নিয়েছে। এবার রাজমাতা তো বলে ওঠেন যে, এলসি, তুমি কি সত্যিই তা চুরি করেছো? এবার এলসি তো বলে যে, না। এবং জেসিকা বলে যে, আমার কিন্তু অনেক প্রমাণ আছে, সকলেই দেখেছিল যে তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে, তার মানে তুমিই সেটা চুরি করেছো। এবার বাকি মহিলারা তো সাক্ষী দেয় যে, হ্যাঁ, কথাটা তো সত্যি। তবে মহারাজ বলেন যে, কোনো প্রমাণ ছাড়া কেবলমাত্র মুখের কথাতে আমি এলসিকে কোনো শাস্তি দিতে পারবো না। এবং তখনই জেসিকা বলে ওঠে যে, মহারাজ, তাহলে আমি এলসিকে সার্চ করে দেখি। এবং সে এলসিকে সার্চ করে দেখে এবং সার্চ করার সময় এলসির জামার হাতা থেকে সেই ছুরিটি বেরিয়ে আসে। এবং জেসিকা তো বলে ওঠে যে, এলসি, তুমি এটা দিয়ে মহারাজকে হত্যা করতে চাইছো? তোমার এত সাহস হয় কি করে? এবং সঙ্গে সঙ্গে সেনারা এসে এলসিকে ঘিরে ধরে। এবার এলসি তো তখনই বলে যে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি মহারাজকে হত্যা করার জন্যই এটা এনেছি? এবং পিটার বলে ওঠে যে, নিঃসন্দেহে জেসিকার হাতের ছুরিটাই তো প্রমাণ করছে যে এটা তুমি মহারাজকে হত্যা করতেই এনেছো। এবং এলসি বলে যে, সত্যি জেসিকা, তুমি একটা বোকা। ছুরিটা খুলে দেখো, এটা আসলেই একটা নকল ছুরি। এর কারুকার্যটা খুব সুন্দর, তাই আমি রাজমাতাকে এটা উপহার দেব বলে ভেবেছিলাম। এবার আমরা গতকালের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এলসি আর মাস্টার ইউ যখন কথা বলছিল, তখন জেসিকা তো সবকিছু শুনছিল, কিন্তু সেটা মাস্টার ইউ এবং এলসি দুজনেই লক্ষ্য করেছিল। তাই ইচ্ছা করেই এলসি এমনটা করেছিল। এবার এলসি তো তখনই তার ছুরিটা জেসিকার হাত থেকে কেড়ে নেয়
এবং তখনই জেসিকার হাতার মধ্যে লুকিয়ে রাখা সেই আংটিটা পড়ে যায়। এলসি বলে ওঠে যে, জেসিকা, আংটি তো তোমার কাছেই ছিল, তার মানে তুমি আমাকে ফাঁসানোর জন্য নাটক করছিলে। এবার মহারাজ তো জেসিকার উপর প্রচন্ড রেগে যান যে এই সমস্ত নাটক আমার সামনে করার সাহস তোমার কি করে হয়, কিন্তু তোমাকে শাস্তি এবং এলসি যে শাস্তি বলবে সেটাই তোমাকে পেতে হবে। এবার পিটার তো তখনই এগিয়ে এসে বলে যে, মহারাজ, আমি জেসিকাকে ভালোবাসি, তাই ওর হয়ে শাস্তি আমি গ্রহণ করব। এবং এলসি তখনই বলে যে, শাস্তি আমি তেমন কিছুই দেব না, আমাদের মধ্যে তো এতদিন একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন তা ভেঙে গেছে, তাই আমি চাই যে তুমি আমার সাথে এক গ্লাস ড্রিঙ্ক করেই আমাদের সম্পর্ক শেষ করে দাও। এই ড্রিঙ্কের পর থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। এবার পিটার তো বলে ওঠে যে এত সামান্য ব্যাপার, এবং সে এলসির সাথে চিয়ার্স করে এক গ্লাস ওয়াইন পান করে। এবার সবাই যখন সভা থেকে ফুল দেখার জন্য বেরিয়ে যায়, সেখানে কেবলমাত্র এলসি আর পিটারই ছিল। এবং তখনই পিটার অসুস্থ হতে শুরু করে, কারণ পিটারের ওই ওয়াইনের মধ্যে এলসি বিষ মিশিয়ে দিয়েছিল। এবার পিটার তো বলে ওঠে যে, ও, তুমি বুঝে গেছো যে আমি অন্য কেউ, তুমি বিষ মিশিয়েছো আমাকে এই দেহ ত্যাগ করানোর জন্য। এবার এলসি তো হাতে অ্যান্টিডোট ধরে বলে যে, হ্যাঁ, তুমি যেই হও না কেন আমার পিটারের দেহ থেকে বেরিয়ে আসো, না হলে এই অ্যান্টিডোট কিন্তু আমি তোমাকে দেব না। এবং পিটার তো বলতে থাকে, মানে পিটারের দেহে যে টাইম ট্রাভেলার ছিল সে বলতে থাকে যে, তুমি যাই করো না কেন আমি কখনোই এই দেহ থেকে বেরোবো না। এবং তখনই পিছন থেকে জেসিকা এসে এলসিকে অজ্ঞান করে দেয়, এবং সেই অ্যান্টিডোটটা নিয়ে পিটারকে খাইয়ে দেয়। জেসিকা বলে ওঠে যে, আমি খুব ভালো করেই জানতাম যে এলসি কিছু একটা শয়তানি করবে, আজকে আমি এলসিকে এখানেই খতম করব। এবং সে একটা পাত্র তুলে নিয়ে এলসিকে মারতে যায়। কিন্তু যখনই এলসির উপর বিপদের আঁচ আসে, তখনই পিটারের ভিতর থেকে আসল পিটারের আত্মা বেরিয়ে আসে, মানে আসল পিটার তখন ক্ষমতাশালী হয়ে ওঠে, এবং সে জেসিকাকে ওই ঘর থেকে বার করে দেয়। এবার আমরা দেখতে পাই যে এখন তো পিটারের ভিতর আর টাইম ট্রাভেলার না, পিটারের ভেতর পিটার নিজেই ছিল। এবং সে এলসিকে কোলে নিয়ে বলে যে, এলসি, আমি ফিরে এসেছি। এবং এলসি তো বলে ওঠে যে, পিটার, তুমি এতদিন কোথায় ছিলে? কিন্তু তখনই আবার পিটারের মধ্যে থেকে পিটার চলে যায়, এবং সেই টাইম ট্রাভেলার তার দেহে ফিরে আসে। এবং এই টাইম ট্রাভেলার ব্যক্তিটির নাম ছিল ফ্র্যাঙ্ক। এবার ফ্র্যাঙ্ক পিটারের দেহে ফিরে আসায় সে তো আবারও জেসিকার সাথে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এলসি বুঝতে পারে যে পিটারকে ফিরিয়ে আনার একটা সুযোগ তো রয়েছে, সে যে করে হোক পিটারকে ফিরিয়ে আনবে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। এবার জেসিকা তো ভাবছিল যে পিটার কি তাহলে এখনো এলসিকে একটু একটু পছন্দ করে, না হলে গত রাতে সে যখন এলসিকে মারতে গেল পিটার কেন তাকে আটকে দিল। মানে জেসিকা এখনো ধরতে পারিনি যে ব্যাপারটা একটা টাইম ট্রাভেলারের ব্যাপার ছিল, যে পিটারের মধ্যে আসলে ফ্র্যাঙ্কের আত্মা ছিল। এবং সে মনে মনে ভাবে যে যদি আমাকে রাজকুমারী হতে হয় তাহলে আমাকে কিছু একটা করতে হবে। আমি যদি পিটারের সন্তানের মা হতে পারি তাহলে তো আর আমার রাজকুমারী হওয়া কেউ আটকাতে পারবে না। তাই পিটার মত পরিবর্তন করার আগেই আমাকে এই কাজটা হাসিল করতে হবে। এবার পিটার যেহেতু আগের দিন অসুস্থ হয়ে পড়েছিল, তাই একজন কর্মচারী পিটারের জন্য ওষুধ নিয়ে যাচ্ছিল, এবং তখনই জেসিকা তার থেকে ওষুধটা নিয়ে নেয়। এবার জেসিকা সেই ওষুধে কিছু উত্তেজক দ্রব্য মিশিয়ে দেয়, এবং সেটা গিয়ে সে পিটারকে খাইয়ে দেয়। এবার পিটার তো সেই ওষুধ খেয়েই প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে, এবং এখন তো পিটারের দেহে আসলে ফ্র্যাঙ্ক মানে ওই শয়তান টাইম ট্রাভেলারই আত্মাটি ছিল। ফলে সে জেসিকার সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়, এবং জেসিকা তো ভাবছিল যে তার তো কাজ হাসিল হয়ে গেল। কিন্তু তখনই পিটার নিজেকে আটকে নেয়, কারণ এবার পিটারের দেহে সত্যিকারের পিটারের আত্মাই চলে এসেছিল। মানে যখনই শয়তান ফ্র্যাঙ্ক কোনো রকমের বদমাইশি করার চেষ্টা করত, এলসির ক্ষতি করার চেষ্টা করত, বা জেসিকার সাথে বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত, কোনো একটা জিনিস যদি পিটারকে ট্রিগার করত, সেটাই পিটারের আসল আত্মাটাকে বেরিয়ে আসতে সাহায্য করত। এবার তখনই তো পিটারের দেহে আবার পিটারের আত্মা চলে আসে, এবং সে তো মাটিতে গড়াগড়ি খেতে খেতে নিজের মাথায় মারতে শুরু করে যে, ফ্র্যাঙ্ক, তোমাকে আমি আমার দেহে থাকতে দেব না, তুমি আমাকে অনেক জ্বালাতন করেছো। এবার জেসিকা তো বুঝতে পারে না যে এটা কি হচ্ছে, এবং পিটার তখনই তাকে বলে যে, জেসিকা, আমি সত্যি তোমার সাথে এই ধরনের কোনো অসভ্যতা করতে চাইনি, কিন্তু ফ্র্যাঙ্ক বলে এক দুষ্টু আত্মা আমার শরীর কবজা করে নিয়েছিল, তাই জন্যই বারবার আমি তোমার সাথে ঘনিষ্ঠ হয়ে পড়েছি, আশা করি তুমি এটা নিয়ে কিছু মনে করবে না। এবং এই বলে সে তো জেসিকাকে তার ঘর থেকে রীতিমতো তাড়িয়ে দেয়। আর জেসিকা যখন রাজকুমারের ঘর থেকে বেরিয়ে আসছিল সেই দৃশ্যটা এই বাড়িরই একজন কর্মচারী কাই দেখে নেয়,
এবার এই কাই আসলে ছিল শত্রুপক্ষের একজনের চর, যে কিনা রাজকুমারের বাড়িতে ছিল সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য। কাই মনে মনে ভাবে যে এই মহিলাটা রাজকুমারের ঘর থেকে বেরোলো, তার মানে জেসিকা হচ্ছে রাজকুমার পিটারের প্রেয়সী। সুতরাং যদি আমি লর্ড কুন্ডাকে বলি এই জেসিকা মেয়েটাকে কিডন্যাপ করে নিতে, তাহলে মুক্তিপণ হিসেবে আমরা রাজকুমার পিটারের থেকে ওদের গোপন ম্যাপগুলি নিয়ে নিতে পারবো, যেই ম্যাপ কিনা আমি এতদিন ধরে খোঁজার চেষ্টা করেছি। এবং কাই তো তখনই জেসিকাকে কিডন্যাপ করে তাদের আস্তানায় নিয়ে আসে, এবং সেখানে আমরা কাইয়ের যে মালিক অর্থাৎ লর্ড কুন্ডাকে দেখতে পাই। এবার তারা তো ভেবেই নিয়েছিল যে জেসিকাকে পিটার খুব ভালোবাসে, তাই জেসিকাকে বাঁচানোর জন্য পিটার নিঃসন্দেহে তাদের গোপন যে ম্যাপগুলি, যেগুলো কিনা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই ম্যাপগুলি শত্রুপক্ষের হাতে অর্থাৎ লর্ড কুন্ডার হাতে তুলে দেবে। এবার জেসিকা তো জ্ঞান ফিরতেই বলে ওঠে যে তোমরা এটা কি করেছো, তোমরা ভুল লোককে ধরে এনেছো। আমি আসলে রাজকুমারের প্রেয়সী বা প্রেমিকা নই, আসলে এলসি হচ্ছে রাজকুমারের প্রথম ভালোবাসা। তোমরা কি সেই বিষয় জানো না? রাজকুমারের তো এলসির সাথেই বিয়ে হওয়ার কথা ছিল। এবার কাই তো বলে ওঠে যে কিন্তু আমি তো দেখেছি যে তুমি রাজকুমারের ঘর থেকে বেরোচ্ছ। এবং জেসিকা তখনই বলে যে ও, আর তুমি এটা দেখোনি যে রাজকুমার আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল? হ্যাঁ, আমি রাজকুমারকে ভালোবাসি, কিন্তু রাজকুমার আমার জন্য কিছু করবে না। তোমরা আমাকে এখান থেকে যেতে দাও, এলসিকে ধরে আনো। জেসিকা মনে মনে ভাবে যে এই সুযোগে এই শয়তানগুলোর মাধ্যমেই আমি এলসিকে খতম করে দেব, কারণ এলসিকে যতদিন না খতম করেছি ততদিন তো আমি পিটারকে নিজের করে পাবো না। এবার লর্ড কুন্ডা তো তখনই কাইকে বলে যে ঠিক আছে, এই এলসি বলে মেয়েটাকেও ধরে আনো। এবং আমরা দেখতে পাই যে কাই তো এলসিকে বাজারের মধ্যে ফলো করছিল, কিন্তু এলসি তো বুঝতে পারে যে কেউ তাকে ফলো করছে, তাই এলসি তো তার কুংফুর সাহায্যে কাইকে সেখানেই লাথি মেরে ফেলে দেয়। কিন্তু তখনই লর্ড কুন্ডা নিজেই চলে আসে এবং সে এলসিকে অজ্ঞান করে দেয়, এবং তারা এখন জেসিকার জায়গায় এলসিকে বন্দি বানিয়ে রাখে। এবার জেসিকা তো এলসিকে বলে ওঠে যে কি এলসি, কেমন লাগছে এখানে বন্দি হয়ে থাকতে? তোমার জায়গায় আগে আমি এখানে বন্দি ছিলাম, কিন্তু এখন আমি তোমাকে হাতে পেয়েছি। তোমার সাথে কি করা যায় বলো তো? তোমার এই সুন্দর মুখটা নষ্ট করে দেব, তাহলে পিটার অন্তত তোমাকে ছেড়ে আমায় ভালোবাসবে। এবং এই বলে জেসিকা ছুরি দিয়ে এলসির মুখে আঘাত করে, এমনকি তার গায়ে জল ঢেলে দিয়ে তাকে নানাভাবে অপমান করার চেষ্টা করে। এবার ততক্ষণে সেখানে লর্ড কুন্ডা চলে এসেছিল। লর্ড কুন্ডা বলে যে আমরা পিটারের কাছে একটা চিঠি পাঠাচ্ছি, যেখানে আমরা মুক্তিপণ হিসেবে এই গোপন ম্যাপগুলো চাইবো। এবার জেসিকা তো তখনই বলে ওঠে যে লর্ড, আপনি আমার ওপর ভরসা করতে পারে, আমি সেই চিঠি দিয়ে রাজকুমারের কাছে যাব। এবং তখনই লর্ড কুন্ডা জেসিকাকে টাস করে এক চড় মারে যে তুমি আমাকে বোকা পেয়েছো, তুমি চিঠি নিয়ে এখান থেকে ভেগে যাবে আর আমি তোমাকে যেতে দেবো? এবার জেসিকা তো বলে ওঠে যে কিন্তু আমি তো আপনার প্রতি লয়াল। এবং লর্ড কুন্ডা বলে যে তুমি যাই হও না কেন, আমি এটাও ভালো করে বুঝতে পেরেছি যে রাজকুমার পিটারের চরিত্র খারাপ, কারণ একবার সে তোমার সাথে প্রেম করে, একবার সে এই মেয়েটার সাথে প্রেম করে। সুতরাং তোমাদের দুজনকেই এখানে ধরে রাখা হবে। সত্যিকারের কাকে ভালোবাসে কে জানে, যে কোনো একজনের জন্য হলেও ও তো ম্যাপটা দেবেই। যাকে ও ভালোবাসে না সে তো আমার হয়েই যাবে, দুজনেই সুন্দরী মহিলা, সুতরাং আমার মজার অভাব হবে না। এবার জেসিকা তো তখনই বলে ওঠে যে এলসি, পিটার আমাকে বাঁচাতে আসবেই। এবং তখনই এলসি বলে যে পিটার, জেসিকা তুমি কি সত্যি এতটা গাধা? তুমি কি বুঝতে পারোনি যে পিটারের দেহে এখন পিটার না, ফ্র্যাঙ্ক বলে একটা শয়তান আত্মা রয়েছে? তারপরেও তুমি পিটারের জন্য এত পাগল কেন? তুমি কি শুধুমাত্র সিংহাসন চাও? এবং জেসিকা তো চেঁচিয়ে ওঠে যে হ্যাঁ, আমি সিংহাসন চাই, বেশ করেছি, সিংহাসনের জন্য আমি যা কিছু করতে পারি। ওখানে পিটার থাকুক বা ফ্র্যাঙ্ক থাকুক তাতে আমার কিছুই আসে যায় না, যেই থাকুক না কেন সে হচ্ছে আমার খেলার একটা অংশ। তাদের ঘাড়ে পা রেখে আমি কেবলমাত্র সিংহাসনে উঠতে চাই। এবং এই কথা শুনে এলসি তো বলে ওঠে যে সত্যি তুমি একটা জঘন্য মেয়ে। যাই হোক, এবার কিছুক্ষণ পরেই রাজকুমার পিটার সেখানে হাজির হয়, এবং লর্ড কুন্ডা জেসিকা এবং এলসি দুজনের গলাতেই তরোয়াল ধরে রেখেছিল। কুন্ডা বলে যে রাজকুমার, তোমাদের গোপন ম্যাপগুলো তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও, বলো কাকে ছাড়বো আর কাকে রাখবো। এবার পিটার তো তখনই বলে যে এলসিকে এখান থেকে ছেড়ে দাও, আমি তোমাদের জন্য ম্যাপ নিয়ে এসেছি। এবং এলসি বুঝতে পারে যে তার মানে এটা ফ্র্যাঙ্ক না, এটা তার পিটারই ছিল। এবার লর্ড কুন্ডা তো তখনই বলে ওঠে যে ঠিক আছে, এলসিকে আমি ছেড়ে দেব, কিন্তু আরেকজন কিন্তু এখানেই থাকবে। এবং তখনই পিটার বলে যে আরেকটি যে মেয়ে আছে সেও আমাদের দেশের নাগরিক, সুতরাং তাকেও আমি শত্রুপক্ষের হাতে তুলে দিতে পারি না। যেহেতু এলসির বদলে আমি তোমাকে ম্যাপ দিচ্ছি, তাই জেসিকার বদলে আমি তোমাকে টাকা দিচ্ছি, এই টাকার বদলে তুমি জেসিকাকেও ছেড়ে দাও। এবার লর্ড কুন্ডাকে তো বলে ওঠে যে সত্যি, এত টাকা পেলে আমি ছেড়ে দিতে তো রাজি আছি, কিন্তু তাও সে টাকা এবং ম্যাপ পেয়ে যাওয়ার পর তাদের দুজনকে ছাড়ে না।
লর্ড কুন্ডা বলে যে, "পিটার, তুমি কি আমাকে বোকা পেয়েছো? এখনই আমি দুজনকে ছেড়ে দেবো আর তারপর তোমার লোকেরা আমাকে মেরে দেবে। তোমার লোকেরা যে আশেপাশে লুকিয়ে নেই তার কি গ্যারান্টি? সুতরাং যতক্ষণ না আমি সেফলি এই দেশের বর্ডার পার করছি, ততক্ষণ আমার সাথে একজন থাকবে। তুমি বলো, তুমি কাকে বেশি ভালোবাসো? কাকে ছেড়ে দেব?" এবার এলসি তো মনে মনে ভাবছিল যে পিটার কি তার নাম নেবে? পিটার কি তাকে বাঁচাবে? এবং পিটার বলে যে এলসিকে, "আমি এলসিকে এখান থেকে নিয়ে যেতে চাই।" কিন্তু এই কথা শুনে লর্ড কুন্ডা বলে ওঠে যে, "এলসি, আমি জানতাম তুমি এলসির নাম নেবে। আমি কি অন্ধ নাকি? আমি বুঝে গেছি যে তুমি এলসিকেই বেশি ভালোবাসো। তাই আমি এলসিকে ছাড়বো না। ওই অপর মেয়েটাকে এক্ষুনি ছেড়ে দাও। এলসি আমাদের সাথে থাকবে যতক্ষণ না আমরা সেফ এরিয়ায় পৌঁছাতে পারছি।" এবং তখনই পিটার জেসিকাকে নিয়ে সেখান থেকে চলে আসে এবং আমরা দেখতে পাই যে এটা আসলেই পিটার ছিল না। সে কেবলমাত্র পিটারের মতো অভিনয় করছিল। এটা আসলেই ফ্র্যাঙ্ক ছিল এবং ফ্র্যাঙ্ক ইচ্ছা করেই এলসির নামটাই নিয়েছিল। কারণ সে জানতো যে তাহলেই জেসিকাকে ছেড়ে দেওয়া হবে। মানে সে গুন্ডাদের ওপর রিভার্স সাইকোলজি অ্যাপ্লাই করেছিল। এবার সেখান থেকে তারা সরে আসতেই জেসিকা তো বলে ওঠে যে, "পিটার, তুমি কি সত্যিই ওদেরকে ম্যাপটা দিয়ে দিলে?" এবং পিটার অর্থাৎ ফ্র্যাঙ্ক বলে যে, "ম্যাপ, ওটা একটা নকল ম্যাপ। তোমাকে বাঁচানোর জন্য আমি এই ব্যবস্থা করেছি। ওদেরকে সত্যিকারের পয়সা তো দিয়েছি, কিন্তু ম্যাপটা নকল দিয়েছি। আমি জানি যে ওরা যে বুঝতে পারবে ম্যাপটা নকল, ওরা এলসিকে ওখানেই খতম করে দেবে। কিন্তু তোমাকে তো আমি বাঁচিয়ে নিয়েই এসেছি।" এবার জেসিকা তো তখনই বলে ওঠে যে এলসিকে খতম করে দেবে, কিন্তু আগেরবার যখন আমি এলসিকে মারতে গেছিলাম তখন তোমার দেহ থেকে আসল পিটারের আত্মা বেরিয়ে এসেছিল। এখনো যে সেটা হবে না তার কি গ্যারান্টি? এবং ফ্র্যাঙ্ক তখনই বলে ওঠে যে, "মানে, মানে তুমি জানো যে এখন পিটারের দেহে আমি অন্য কেউ রয়েছি?" এবং জেসিকা বলে যে, "হ্যাঁ, আমি খুব ভালো করেই সেটা জানি, কিন্তু তাতে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি ফ্র্যাঙ্ক তোমাকেই ভালোবাসি।" এবার ফ্র্যাঙ্ক তো বলে ওঠে যে, "বাহ, তাহলে তো আরো ভালো হলো। তাহলে অন্তত আমাকে আর ওই পিটারের মতো নাটক করতে হবে না। আমি তোমার সাথে আমার রিয়েল সেলফেই থাকতে পারবো।" এবং জেসিকা তখনই বলে ওঠে যে, "একটা কাজ করি চলো। তোমাকে এই গাছের সাথে শিকল দিয়ে আমরা বেঁধে রাখি, যাতে কোনোভাবে পিটারের আত্মা যদি দেহে ফিরেও আসে এলসিকে বাঁচাতে না পারে।" এবং সেই তো পিটারকে অর্থাৎ কিনা ফ্র্যাঙ্ককে একটি গাছের সাথে শিকল দিয়ে বেঁধে রাখে। এবার অপরদিকে আমরা এলসিকে দেখতে পাই। ততক্ষণে তো লর্ড কুন্ডা বুঝেই গেছিল যে এটা নকল একটা ম্যাপ এবং তার সমস্ত রাগ গিয়ে পড়ে এলসির ওপর। লর্ড কুন্ডা বলতে থাকে যে, "ম্যাপ তো আমি পেলাম না, কিন্তু একটা সুন্দরী মহিলা তো আমি পেয়েছি।" কিন্তু লর্ড কুন্ডা এটাই জানতো না যে এলসিও কুংফুতে প্রচন্ড ভালো ছিল। এবার এলসি তো সঙ্গে সঙ্গে একজন সৈন্যর তলোয়ার কেড়ে নিয়ে তাদের সাথে মারপিট শুরু করে। কিন্তু তারপরেও এত জনের সাথে এলসি তো পারে না এবং একজন সৈন্য এলসিকে মাথায় বাড়ি মেরে ফেলে দেয়। এবং তখনই লর্ড কুন্ডা বলে যে, "তুমি সুন্দরী ছিলে বলে তোমাকে আমার সাথে রাখতে চেয়েছিলাম, কিন্তু তোমার তো সেটা সহ্য হলো না, তাই তোমাকে এখানেই খতম করে দেব।" এবং সে এলসিকে তরোয়াল দিয়ে হত্যা করতে যায়। কিন্তু তখনই বাইরে থেকে একটা ছুরি ঘরের ভিতর ছুটে আসে এবং সেটা সোজা গিয়ে লাগে লর্ড কুন্ডার হাতে, যাতে তার হাতের তলোয়ার সেখানেই পড়ে যায়। এবং আমরা দেখতে পাই সেখানে পৌঁছে গেছিল পিটার, মানে সত্যিকারের পিটার। এবং পিটার তো যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল। ফ্র্যাঙ্কের মতো কেবলমাত্র দুটো ঘুষি চালিয়েই অজ্ঞান হয়ে যেত না। তাই পিটার এখানে থাকা সমস্ত সৈন্যকেই ঘায়েল করে দেয়। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে কি হয়েছিল। জেসিকা তো তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল, যাতে কিনা ফ্র্যাঙ্কের জায়গায় পিটার না বেরোতে পারে। এবং জেসিকা তখন বারবার এইসব কথা বলছিল যে এবার এলসি মরে যাবেই। লর্ড কুন্ডা এলসির সাথে কি করবে কে জানে। এতক্ষণে নিশ্চয়ই এলসির ধাজিয়া উড়ে গেছে এবং এইসব কথাই পিটারকে জাগিয়ে তুলতে সাহায্য করে এবং আসল পিটারের আত্মা সেখানে বেরিয়ে আসে এবং সে তো ওই শিকল ভেঙে এলসির কাছে ছুটে আসে এলসিকে বাঁচাতে। এবার এলসি তো প্রচন্ড খুশি হয় যে তার পিটার তাকে বাঁচাতে এসেছে, তার মানে পিটারকে সে আবারও ফিরিয়ে আনতে পেরেছে। কিন্তু তখনই আবারও পিটারের প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়, কারণ তার দেহের মধ্যে ফ্র্যাঙ্কের সাথেই তার যুদ্ধ লেগে গেছিল। ফ্র্যাঙ্ক চাইছিল তার দেহের ওপর ক্ষমতা লাভ করতে, বেরিয়ে আসতে, আর পিটার চাইছিল ফ্র্যাঙ্ককে দাবিয়ে রাখতে। এবং তখনই তো পিটার এবং ফ্র্যাঙ্কের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। পিটার বলতে থাকে যে, "ফ্র্যাঙ্ক, তুমি আমার দেহ থেকে বেরিয়ে যাও।" কিন্তু ফ্র্যাঙ্ক বলতে থাকে যে, "আমি এই দেহতে থাকবো।" একদিকে ফ্র্যাঙ্ক এলসির গলা টিপে ধরার চেষ্টা করে, অপরদিকে পিটারের ইচ্ছা শক্তি সেটাকে আটকানোর চেষ্টা করে। মানে পিটারের দেহে তখন এক ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেছিল এবং তখনই ফ্র্যাঙ্ক এই যুদ্ধে জিতে যায় এবং সে এলসির গলা টিপে ধরে যে, "তোমার জন্যই বারবার আমার দেহে পিটার ফিরে আসতে পারছে।
তুমিই বারবার পিটারকে ডেকে আনছো, কিন্তু তুমি যদি একবার মরে যাও তাহলে পিটার তো আর কোনোভাবেই ফিরে আসতে পারবে না, কারণ পিটারকে ডাকার আর কেউ থাকবে না। তাই আজকে আমি তোমাকেই খতম করে দেব। তো তখনই আবারও পিটারের আত্মা ফ্র্যাঙ্ককে আটকে দেয়। এবার ফ্র্যাঙ্ক তো তার মাথা ঠুকতে থাকে দেওয়ালে যে না না, এটা হতে পারে না। এবং তখনই এলসি বলে ওঠে যে তুমি জেসিকাকে ভালোবেসে এত কিছু করছো তাই না, কিন্তু মনে রেখো জেসিকা কিন্তু তোমায় ভালোবাসে না। জেসিকার কাছে তুমি ওর খেলার একটা অংশ, ও কেবলমাত্র রাজকুমারী হতে চায়। ফ্র্যাঙ্ক তো বলে ওঠে যে না, জেসিকা আমাকে ভালোবাসে। আসলে এলসি ইচ্ছা করে ফ্র্যাঙ্কের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছিল, যাতে ফ্র্যাঙ্ক দুর্বল হয়ে পড়ে এবং সে পিটারের দেহে ফিরে আসতে না পারে। এবার পিটার তো তখনই ছটফট করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবং তখনই এলসি দেখে যে আকাশে একটা লেখা ভেসে উঠেছে, মানে অনেকটা সিস্টেমের একটা লেখার মতো, যে যে আত্মাটি টাইম ট্রাভেল করেছে তার এখানে থাকতে অসুবিধা হচ্ছে। এবার আমরা দেখতে পাই যে একদিন পর পিটারের জ্ঞান ফিরে আসে, এবং এখন পিটারের দেহে পিটারই ছিল। মানে ওই ঘটনার পর ফ্র্যাঙ্ক আর পিটারের দেহে ফিরে আসতে পারেনি। এবার পিটার তো বলে ওঠে যে এলসি, আমি জানি যে এই কদিনে তুমি অনেক কষ্ট পেয়েছো, আমি আর ফ্র্যাঙ্ককে ফিরে আসতে দেব না। এবার থেকে আমি তোমার সাথে থাকবো। আমি পুরো দুনিয়ার কাছে জানিয়ে দেব যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করে নেব। এবার পিটার তো এলসিকে কথা দেয় যে সে এলসিকে বিয়ে করবে, এবং এলসিও খুব খুশি ছিল, কারণ সে নিজের ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে পেরেছিল, মানে তার আত্মাকে ফিরিয়ে আনতে পেরেছিল। কিন্তু অপরদিকে এখনো তো জেসিকাও ছিল, যেও কিনা পিটার মানে কিনা ফ্র্যাঙ্কের সাথে বিয়ে করতে চাইছিল। এবং জেসিকা পিটারের সাথে দেখা করতে আসে, এবং তখনই আমরা দেখতে পাই যে পিটার আসলেও পিটার হয়নি, মানে তার দেহে এখনো টাইম ট্রাভেলার ফ্র্যাঙ্কই রয়েছে। সে কেবলমাত্র এলসির সামনে নাটক করছে পিটার সেজে থাকার, যাতে কিনা এলসি আর তার বিরুদ্ধে কিছু না করে। এবার জেসিকা তো এসে পিটারের পা ধরে কান্নাকাটি শুরু করে দেয়, তুমি অন্তত আমায় উপপত্নী হিসেবে বিয়ে করো। কিন্তু পিটার মানে ফ্র্যাঙ্ক তখনই জেসিকাকে অজ্ঞান করে দেয়। ফ্র্যাঙ্ক বলে ওঠে যে আগে আমি এলসিকে সামলে নিই, তারপর তোমাকে দেখছি। আমি তোমাকে এতটা মন থেকে ভালোবেসেছিলাম, আর তুমি কিনা কেবলমাত্র ক্ষমতার জন্য আমাকে ব্যবহার করছিলে। এবং এই বলে সে জেসিকাকে তার গুদাম ঘরে বন্ধ করে রাখে। এবং ফ্র্যাঙ্ক তো মনে মনে ভাবে যে আগে আমি আমার দেহ থেকে পিটারকে খতম করি, তারপর আমি দেখব যে কি করতে পারি। তাছাড়া এই দুনিয়াটা হচ্ছে একটা গল্পের, মানে একটা উপন্যাসের দুনিয়া। সুতরাং এখানে টাইম ট্রাভেল করে অল্প সময় আমি যা করব সেটাই আমার অ্যাচিভমেন্ট। এটা ছাড়াও অনেক দুনিয়া রয়েছে টাইম ট্রাভেল করার জন্য। যাই এখন গিয়ে আমার হবু শ্বশুর শাশুড়িকে একটু এন্টারটেন করে আসি। এবং এই বলে ফ্র্যাঙ্ক সেখান থেকে বেরিয়ে যায়, এবং সে এলসির বাবা মায়ের সাথে দেখা করতে আসে। এবার ফ্র্যাঙ্ক তো এলসির বাবা-মার সাথে এত মিষ্টি ব্যবহার করতো যেন সে কতই না ভালো, এবং সে তো পুরো পিটারের মতো ব্যবহার করতো। মানে সে এতটাই কুটিল ছিল এবং তার অভিনয় এতটাই ভালো ছিল যে এলসিও কিন্তু এই কদিনে বুঝতে পারিনি যে এটা আসলে ফ্র্যাঙ্ক, এটা আসলে পিটার না। এবার আমরা দেখতে পাই যে পিটার অর্থাৎ কিনা ফ্র্যাঙ্ক গিয়ে এলসির বাবা-মার সাথে কথা বলে, এবং সে এলসির বাবা-মাকে বলে যে আমি জানি যে একবার আমি এই বিয়েটা ভেঙে দিয়েছিলাম, সেটা আমার অন্যায় ছিল, আপনারা আবারও আমাকে একটা সুযোগ দিন। এবং এলসিও তো তার বাবা-মাকে বলে যে মা, বাবা, এতদিন পিটারের দেহে অন্য একটা শয়তান আত্মা ছিল, তোমরা ওকে আরেকবার সুযোগ দাও। আমি জানি যে পিটার কেবলমাত্র আমাকেই ভালোবাসে। এবার মেয়ের কথা শুনে এলসির বাবা-মাও তাতে রাজি হয়ে যায়, এবং তারা সকলেই এই খুশিতে খাওয়া দাওয়া করছিল। এবং তখনই পিটার অর্থাৎ ফ্র্যাঙ্ক একটা মিষ্টি তুলে নেয়, এবং এলসি জানতো যে এই মিষ্টিটা খেলে পিটারের অ্যালার্জি হয়। তাহলে পিটার এই মিষ্টি কেন খাবে? এলসির মনে আবারও সন্দেহ দানা বাঁধে যে তাহলে কি এটা পিটার না, তাহলে কি ফ্র্যাঙ্কই এতদিন পিটারের মতো অভিনয় করছে? এবং তখনই তো ফ্র্যাঙ্ক বলে ওঠে যে কি ব্যাপার এলসি, হঠাৎ তুমি চুপ হয়ে গেলে কেন? তুমি কি বুঝে গেছো যে আমি পিটার নই, আমি ফ্র্যাঙ্ক? এবং এলসি তো তখনই তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় যে শয়তান, তুই আবারও পিটারের দেহ দখল করে বসে আছিস। এবং ফ্র্যাঙ্ক তো হাসতে থাকে যে সত্যি এলসি, তোমাকে দেখে আমার হাসি পাচ্ছে। তুমি না কিচ্ছু বোঝো না, তোমার একটু আমার থেকে শেখা উচিত কিভাবে 2 সপ্তাহ আমি পিটারের অভিনয় করে কাটালাম। তুমি আমাকে কত ভালোবাসলে, কিন্তু তাও চিনতে পারলে না যে আমি ফ্র্যাঙ্ক। এবং তখনই আমরা দেখতে পাই যে এলসির বাবা মা কাঁদতে শুরু করে, এবং এলসিও অসুস্থ হতে শুরু করে, মানে তাদের ড্রিঙ্কে বিষ মেশানো ছিল। ফ্র্যাঙ্ক ইচ্ছা করেই সব প্ল্যানটা করেছিল যাতে সে এলসিকে তার বাবা মা সমেত খতম করে দিতে পারে। এবার ফ্র্যাঙ্ক তো বলতে থাকে যে এলসি, তুমি সত্যিই একটা বোকা মেয়ে, তুমি বুঝতে পারলে না যে আমি এত বড় একটা চাল চালছি।
এবার এলসি তো তখনই তার ক্ষমতার সাহায্যে নিজেকে রিভাইভ করে নেয়, মানে বিষটা যাতে তার দেহের ওপর কাজ না করে সেইটা করে নেয়। এবং তখনই তো ফ্র্যাঙ্ক বলে ওঠে যে তুমি এটাও বুঝতে পারলে না যে কেন আমি এই মিষ্টিটা খেলাম? তোমার কি মনে হয় আমি জানি না যে পিটারের স্মৃতিতে কি কি রয়েছে? আমি খুব ভালো করেই জানি যে পিটারের এই মিষ্টিতে অ্যালার্জি রয়েছে। তোমরা প্রাচীনকালের লোকেরা সত্যি ভীষণ গাধা। আমি ইচ্ছে করে মিষ্টিটা খেয়েছি যাতে ক্ষতিটা পিটারের হয়। পিটার যেন তোমাকে বাঁচানোর জন্য আর বেরিয়ে আসতে না পারে। অ্যালার্জি তো পিটারের, অ্যালার্জি তো ফ্র্যাঙ্কের নেই। কিন্তু তোমার দেহে বিষটা এখনো কাজ দিচ্ছে না কেন? তাহলে আমি নিজে হাতেই তোমাকে মেরে ফেলি। এবং এই বলে ফ্র্যাঙ্ক তো এলসিকে এক লাথি মারে এবং সে একটা ছুরি বার করে এলসিকে মারার জন্য। কিন্তু এলসি তো তখনই ফ্র্যাঙ্কের হাত মুচকে দেয় এবং তখনই সেখানে মাস্টার ইউ আসে। মাস্টার ইউ এসেই ফ্র্যাঙ্ক মানে পিটারের দেহে একটা মন্ত্রপুত কাগজ সেঁটে দেয় এবং সে তার ক্ষমতার সাহায্যে পিটারের দেহ থেকে ফ্র্যাঙ্ককে বার করে দেয়। মানে শেষ অবধি এই শয়তান টাইম ট্রাভেলারের আত্মা পিটারের দেহ থেকে বেরিয়ে যায়। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে কিন্তু এলসি জানতোই যে কিছু একটা গন্ডগোল হবে। সে যখন তার মা বাবাকে নিয়ে এখানে আসছিল, মানে কিনা পিটারের সাথে দেখা করতে আসছিল, তখনই একজন কর্মচারীর সাথে তার দেখা হয়। এই কর্মচারীটি এলসিকে আগেও সাহায্য করেছিল। এলসি যখন ছদ্মবেশে এই বাড়িতে ঢুকেছিল না, তখন কর্মচারীটি নিজের জামাকাপড় দিয়ে এলসিকে সাহায্য করেছিল। এবার কর্মচারীটি তো বলে ওঠে যে রাজকুমারী, আপনি আমাকে তখন অনেক টাকা দিয়েছেন, তাই আমি আপনার প্রতি কৃতজ্ঞ। তাই এই সত্যি কথাটা আপনাকে না বলে আমি থাকতে পারছি না। আসলে আমার মনে হয় না রাজকুমার পিটার আপনাকে ভালোবাসে, কারণ সে তার গুদাম ঘরে এখনো জেসিকাকে বন্দি করে রেখেছে। আমার মনে হয় সে আবারও আপনাকে ঠকাচ্ছে। এবার এই কর্মচারী তো আর জানতো না যে আসল ব্যাপারটা কি। তাই জন্য সে যা দেখেছিল সেটাই এলসিকে বলেছিল। কিন্তু এই কথাই এলসির মনে সন্দেহ জাগিয়ে তোলার জন্য যথেষ্ট ছিল। তাই সে আগে থেকেই মাস্টার ইউকে খবর পাঠিয়ে দিয়েছিল। এবার আমরা বর্তমান সময়ের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে পিটার তো অবচেতন অবস্থায় ছিল এবং মাস্টার ইউ বলে যে এলসি, আমি যতদূর বই পড়ে জানতে পেরেছি যে পিটারের দেহে যে শয়তান আত্মাটা ছিল সে আসলে অন্য কোনো দুনিয়া, অন্য কোনো টাইমলাইন থেকে এসেছে। এরকম ঘটনা আমি আগে কোত্থাও শুনিনি। আমি অনেক বই পড়ে অনেক খুঁজে এই মন্ত্রটা বার করেছিলাম, যাতে কিনা এক দেহে কোনোভাবে দুটো আত্মা থাকতে না পারে। তাই আমি ওর দেহ থেকে একটা আত্মাকে বার করে দিয়েছি। এবং এলসি তো তখনই বলে ওঠে যে কিন্তু মাস্টার, এমনও তো হতে পারে যে দেহ থেকে পিটারেরই আত্মা চলে গেছে আর এখন এখানে ফ্র্যাঙ্কেরই আত্মা রয়েছে। কিন্তু তখনই পিটার ঘুমের ঘোরে এলসির হাত চেপে ধরে। এলসি বুঝতে পারে যে না, এটা তার ভালোবাসারই মানুষ এবং সে তো পিটারকে জড়িয়ে ধরে যে তুমি এতদিন পরে ফিরে এলে তাহলে। এবং তখনই মাস্টার বলে যে কিন্তু এলসি, ঘটনার পুনরাবৃত্তিও হতে পারে, ওই শয়তান আত্মা আবারও ফিরে আসতে পারে। তাই আমি তোমাদের দুজনকে একটা মন্ত্র লেখা কাগজ দিচ্ছি, এটা সবসময় সাথে রাখবে। যদি কখনো ভবিষ্যতে বিপদ হয় তাহলে এটা কাজে লাগবে। এবার পিটার তো নিজের দেহে ফিরে আসার পর আর দেরি করে না এবং সে ঠিক করে সে এলসিকে বিয়ে করে নেবে। এবং আমরা এলসির বিয়ের দিনের দৃশ্য দেখতে পাই। এলসি তো মনে মনে ভাবছিল যে যা, এত সমস্যার পরে শেষ অবধি আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারছি, শেষ অবধি আমি ওই শয়তান আত্মাকে সরাতে পেরেছি। কিন্তু তখনই এলসির কাছে একটা বাজে খবর আসে যে মহারাজ পিটারকে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছেন। যুদ্ধক্ষেত্রে আবারও ওই লর্ড কুন্ডার দেশের লোকেরা হামলা করেছে। তাই পিটারকে সেই দিক সামলাতে হবে। পিটার বিয়ের দিনই এলসিকে ছেড়ে যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হয় এবং পিটার এলসিকে কথা দেয় যে আমি ফিরে এসেই তোমাকে বিয়ে করব। এবার পিটারের যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রায় 1 মাস হয়ে যায় এবং পিটারের তো কোনো খবরই ছিল না এবং এলসি তো পিটারের চিন্তায় চিন্তায় একদম খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছিল। এলসি মনে মনে ভাবছিল যে পিটার একটা চিঠিও কেন লিখলো না? আবারও কি কিছু গন্ডগোল হলো? না না, এমন কিছু হবে না। এবার যা খবর আসবে ভালো খবরই আসবে। এবং তখনই রাজপ্রাসাদ থেকে একজন লোক এলসির সাথে দেখা করতে আসে এবং কর্মচারীটি বলে যে রাজপ্রাসাদে মহারাজের নতুন উপপত্নী এলসির সাথে দেখা করতে চেয়েছে। এবার এলসি তো সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদে হাজির হয়। এলসি মনে মনে ভাবে যে মহারাজের এই উপপত্নীর সাথে তো আমি কখনো দেখা করিনি, সে হঠাৎ আমায় ডাকলো কেন? এবং সেখানে গিয়ে এলসি উপপত্নী হিসেবে যাকে দেখে, তাকে দেখে এলসির চোখ তো ছানা বড়া হয়ে যায়, কারণ মহারাজের নতুন উপপত্নী ছিল জেসিকা। জেসিকা পিটারকে হাত করে রানী তো হতে পারেনি, কিন্তু সে মহারাজকে হাত করে নিয়েছে।
এবার জেসিকা তো তখনই তার কর্মচারীদের বলে যে সবাই এখান থেকে চলে যাও, আমি এলসির সাথে একটু কথা বলতে চাই। এবার এলসি তো বলে ওঠে যে তুমি এখানে কি করছো, এবং জেসিকা বলে যে দেখো এত চেষ্টা করেও তুমি কিন্তু আমার স্বপ্নটা ভাঙতে পারলে না। ভাগ্যক্রমে আমার মহারাজের সাথে দেখা হয়ে যায় এবং আমি মহারাজের মন জয় করে নিই, কিন্তু তোমাকে আমি কি করে ভুলি বলো। এবং সে একটা ছুরি হাতে নিয়ে নিজেরই হাত কেটে ফেলে এবং সে চেঁচাতে থাকে যে কেউ আমাকে বাঁচাও, এলসি আমার উপর আক্রমণ করেছে। এবার সঙ্গে সঙ্গে তার কথা শুনে মহারাজ তো ছুটে আসে এবং আমরা দেখতে পাই যে মহারাজ এখন এই জেসিকার প্রেমে পুরোই পাগল হয়ে গেছিল এবং সে তো জেসিকার হাতের এই কাটা দাগ দেখে পুরোই পাগল হয়ে যায় এবং মহারাজের সৈন্যরা সঙ্গে সঙ্গে এলসিকে সেখানেই বন্দি করে। এবার জেসিকা তো বলে ওঠে যে মহারাজ, আমি তো এলসিকে কেবলমাত্রই একজন বন্ধু ভাবতাম, তার চেয়ে বেশি কিছুই না, কিন্তু এলসি যে আমাকে এতটা ঘৃণা করতো সেটা আমি জানতাম না। আপনি এলসিকে কিছু একটা শাস্তি দিন। এবার মহারাজ তো বলে ওঠে যে যেহেতু আমার ভাই তোমায় বিয়ে করতে চায়, তাই তোমাকে আমি মৃত্যুদণ্ড দিতে পারছি না, কিন্তু তোমাকে এক্ষুনি 20 ঘা চাবুকের বাড়ি দেওয়া হবে। এবং তখনই শাস্তি স্বরূপ এলসিকে 20 ঘা বাড়ি দেওয়া হয়। আর এই অত্যাচারের পর এলসি তো পুরোই অজ্ঞান হয়ে পড়েছিল এবং জেসিকা তখনই তার মুখে 1 গামলা জল ঢেলে বলে যে এই, তুমি এখনো বেঁচে আছো। এবার এলসি তো বলে যে জেসিকা, তুমি কেন আমার সাথে শত্রুতা করছো? তুমি তো পিটারকে কখনো ভালোবাসতে না। তোমার লক্ষ্য ছিল রানী হওয়া, রাজকুমারী হওয়া, সেটা তো তুমি হয়েই গেছো, তাহলে আমার পিছনে কেন পড়ে আছো? এবং তখনই জেসিকা বলে ওঠে যে পড়ে থাকবো না, তোমাকে আমি কখনোই বেঁচে থাকতে দেব না। তুমি আমার আত্মাকে পিটারের দেহ থেকে তাড়িয়েছো। এবং এই কথা শুনেই এলসির তো মাথা ঘুরে যায় যে মানে, তোমার আত্মাকে আমি পিটারের দেহ থেকে তাড়িয়েছি? মানে তোমার মধ্যে এখন ফ্র্যাঙ্কের আত্মা রয়েছে? মানে ফ্র্যাঙ্কের আত্মা, মানে টাইম ট্রাভেলারটির আত্মা পিটারের দেহ থেকে বেরিয়ে এখন জেসিকার দেহে প্রবেশ করেছিল এবং তাই জন্যই জেসিকা এত শয়তানি করছিল। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে কি হয়েছিল। পিটার বা ফ্র্যাঙ্ক তো জেসিকাকে ওই অজ্ঞান করে গুদাম ঘরে বন্দি করে রেখেছিল এবং তখনই আসল জেসিকার মনে হয় যে আমি তো কোনোদিনই পিটারকে বিয়ে করতে পারবো না, তাই এই জীবন রাখার আর কোনো মানেই নেই, এবং সে নিজের প্রাণ নিয়ে নিতে যায়। কিন্তু তখনই অপরদিকে মাস্টার ইউ পিটারের দেহ থেকে ফ্র্যাঙ্কের আত্মাকে বার করে দেয় এবং ফ্র্যাঙ্কের আত্মা এসে প্রবেশ করে জেসিকার দেহে, যার পর থেকেই জেসিকা শয়তানি শুরু করে। সর্বপ্রথম সে মহারাজাকে পটায়, কারণ মহারাজাই হচ্ছে সর্বশক্তিমান এবং মহারাজাকে পটালে তার সমস্ত কাজ সহজ হয়ে যাবে। এবং জেসিকা বা ফ্র্যাঙ্কের একটাই লক্ষ্য ছিল, পিটার আর এলসিকে খতম করা, তাদের থেকে প্রতিশোধ নেওয়া। এবার জেসিকা তো বলে ওঠে যে এলসি, এত সহজে তো তোমাকে আমি ছাড়বো না। দেখো, এটা তো আমার ঘর, এখানে তুমি যদি মরে যাও তাহলে মহারাজ আমাকে সন্দেহ করবে, তাই আজকের মতো তুমি বাড়ি চলে যাও, কিন্তু মনে রাখবে আমি কিন্তু তোমাকে একটু একটু করে টর্চার করে মারবো। এবার এলসি তো সেখান থেকে উঠে আসে এবং এলসি তো ভেবে পাচ্ছিল না যে এই শয়তান ফ্র্যাঙ্কের আত্মাকে সে কি করে চিরকালের মতো তাড়াবে। এবং তখনই সেখানে এলসির বাবা আসে। এলসির বাবা বলে ওঠে যে এলসি, একটা ভয়ানক ব্যাপার হয়ে গেছে। মহারাজ পিটারকে যুদ্ধক্ষেত্রে সমস্ত সাহায্য করা বন্ধ করে দিয়েছে। আমি জানি না পিটার আর কতদিন যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পারবে। মহারাজ পিটারকে যুদ্ধক্ষেত্রে কোন রকমের সৈন্য বা খাবার দাবার সাপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছে। এবার এলসি তো এই কথা শুনে প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে যে তাহলে পিটার কি করে ফিরে আসবে, এবং সে সোজা গিয়ে মহারাজের সাথে দেখা করে যে মহারাজ, আপনি এমনটা কেন করছেন? যতই হোক পিটার আপনার ভাই, ও আপনার জন্য ওই সীমান্তে লড়াই করতে গেছে। আপনি যদি ওর খাওয়া দাওয়া সৈন্য সাপ্লাই বন্ধ করে দেন, ও কি করে জিতবে? এবার মহারাজের পাশে আমরা দেখতে পাই যে জেসিকা বসেছিল, কারণ এখন ছিল জেসিকা মহারাজের প্রিয় পত্নী। মানে জেসিকা যদিও জেসিকা না, এখানে জেসিকার ভেতর ফ্র্যাঙ্কের আত্মা ছিল। এবার জেসিকা তো তখনই বলে ওঠে যে তাতে কি হবে এলসি, পিটার মারা যাবে। কি মহারাজ, আপনি কি বলেন? এবং মহারাজও বলে ওঠে যে হ্যাঁ, জেসিকা ঠিক বলেছে, তাতে আর কি হবে, পিটার মারা যাবে। মানে মহারাজ এই সময় একদমই জেসিকার বশে ছিল এবং বলা যায় সে একদম রোবটের মতো জেসিকার কথা রিপিট করছিল। এবার এলসি তো বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল রয়েছে। এলসি বলে ওঠে যে ফ্র্যাঙ্ক, সত্যি করে বলো যে তুমি মহারাজের ওপর কি কালো জাদু করেছো? এবং ফ্র্যাঙ্ক অর্থাৎ জেসিকা বলে ওঠে যে আমি মহারাজকে হিপনোটাইজ করে রেখেছি, যার ফলে মহারাজ এখন কেবলমাত্র আমার কথাই শুনবে। পিটারকে তো আমি বাঁচতে দেব না, আর তোমাকেও আমি আমার কাছে নিয়ে আসবো যাতে তোমার ওপর বেশি টর্চার করতে পারি। আমি মহারাজকে বলবো তোমাকে যেন মহারাজ উপপত্নী হিসেবে গ্রহণ করে, তখন তো তুমি আর আমি একসাথেই থাকবো। এবার মহারাজ তো তখনই হিপনোটাইজড হয়ে বলে ওঠেন যে হ্যাঁ, আমি এলসিকে উপপত্নী হিসাবে গ্রহণ করতে চাই।
এবার এলসি তো এই ঘটনায় প্রচন্ড ভেঙে পড়ে যে সে তো মন থেকে পিটারকেই ভালোবাসে, সে মহারাজের উপপত্নী কি করে হবে। কিন্তু কিছুই করার ছিল না, কারণ মহারাজের মুখের কথা তো মানতেই হবে। এবং আমরা দেখতে পাই যে এলসি তো বিয়ের পোশাক নিয়ে প্রচন্ড কষ্টে বসেছিল। এলসি ভাবছিল যে এই বিয়ের পোশাক তো আমি পিটারের জন্য পরবো ভেবেছিলাম, মহারাজের জন্য না। মন থেকে আমি কেবলমাত্র সবসময় পিটারকেই ভালোবাসবো। এবং তখনই সেখানে তার মা আসে এবং তার মা বলে যে এলসি, কষ্ট পেয়ে আর কোনো লাভ নেই। দেখো, কাউকে না কাউকে তো তোমায় বিয়ে করতেই হতো। তুমি যদি মহারাজকে বিয়ে করো তোমার ভবিষ্যতে সুরক্ষিত হবে। তাছাড়া একটা কথা তোমাকে বলিনি, পিটার যুদ্ধক্ষেত্রেই মারা গেছে। সুতরাং পিটারের আশা তুমি ছেড়ে দাও। এবার এলসি তো এই কথা শুনে প্রচন্ড চমকে যায় এবং এলসির মা বলে যে হ্যাঁ, মহারাজ তো সমস্ত খাওয়া দাওয়া সৈন্য সাপ্লাই বন্ধ করে দিয়েছিল, তাই পিটার সেখানেই আহত হয় এবং মারা যায়। তুমি মহারাজকেই বিয়ে করে নাও, তাতেই তোমার ভালো হবে। অন্তত আমরা না থাকলে তোমার তো একটা কিছু থাকবে। এবার এলসি তো এই কথা শুনে প্রচন্ড ভেঙে পড়ে এবং সে ভাবে যে সত্যি কি তাহলে এটাই আমার ভাগ্য? আগের জন্মেও আমি পিটারের সাথে এক হতে পারিনি, এ জন্মেও কি তাই হবে? আমি কি আর একটা সুযোগ পেয়েও নিজের ভাগ্য বদলাতে পারবো না? কিন্তু যাই হয়ে যাক না কেন, যারা পিটারকে হত্যা করিয়েছে তাদের আমি ছাড়বো না। আমাকে যদি মরতেও হয় আগে আমি ওদেরকে মরে তারপর মরব। এবার এলসি তো তার বিয়ের পোশাক পরে নেয় এবং সে তার জামার হাতার মধ্যে একটি ছুরি ঢুকিয়ে নেয়। এবার এলসি যখন তার বাড়ি থেকে বেরোচ্ছিল মহারাজের পালকিতে ওঠার জন্য, তখনই সেখানে আমরা দেখতে পাই পিটারকে। এবং পিটার তো এলসিকে সাইডে সরিয়ে বলে যে এলসি, আমি ফেরত এসে গেছি। মানে পিটার আসলেই বেঁচে ছিল। এবার এলসি তো সঙ্গে সঙ্গে পিটারকে জড়িয়ে ধরে যে তুমি বেঁচে আছো। এবং আমরা দেখতে পাই যে পিটারের বুকে একটা আঘাত ছিল, মানে তার বুক থেকে রক্ত বেরোচ্ছিল। পিটার বলে যে যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে তুমি আমাকে এই জেদ পাথরের পেন্ডেন্টটা দিয়েছিলে স্মৃতিস্বরূপ, এবং এটাই আমার বুকের কাছে রাখা ছিল। তাই তলোয়ারের আঘাতটা এটার ওপরই লেগেছে, তোমার জন্যই আমি বেঁচে উঠতে পেরেছি। এবার এলসি তো তখনই বলে ওঠে যে পিটার, আমাদের জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে। ফ্র্যাঙ্কের আত্মা এই দুনিয়া থেকে যায়নি, তার আত্মা এখন জেসিকার ওপর ভর করেছে এবং জেসিকা মহারাজকে পুরোই হিপনোটাইজড করে রেখেছে। মহারাজ জেসিকার সমস্ত কথা শুনছে। এবার তখনই তো পিটার লক্ষ্য করে যে এলসির কোমরের কাছে একটা পাউচ রয়েছে এবং এটা হচ্ছে সেই পাউচটা যেটা কিনা মাস্টার ইউ দিয়ে গেছিল, যেটার মধ্যে ওই মন্ত্রটা ছিল, যেটা সাহায্যে মাস্টার ইউ আগের বার ফ্র্যাঙ্কের আত্মাকে তাড়িয়েছিল। এবার এলসি আর পিটার ঠিক করে যে আগের বারের মতোই তারা জেসিকার দেহ থেকে ফ্র্যাঙ্কের আত্মাকে সরাবে। পিটার বলে যে এখনই আমি সবার সামনে আসবো না, সবাই এটাই জানুক যে আমি মরে গেছি, তাহলেই আমরা আমাদের প্ল্যানটা কার্যকরী করতে পারবো। এবার এলসি তো মহারাজকে বিয়ে করে রাজপ্রাসাদে চলে যায় এবং সে যখন তার ঘরে ছিল তখনই সেখানে জেসিকা অর্থাৎ ফ্র্যাঙ্ক আসে। এবার ফ্র্যাঙ্ক তো এলসিকে ঠাস করে এক চড় মারে যে কি ব্যাপার, তোমার মুখে হাসি নেই কেন? মহারাজের সাথে তোমার বিয়ে হয়েছে, তোমার মুখে তো হাসি থাকা দরকার। এবং এলসি তো তখনই বলে ওঠে যে পিটার মারা গেছে, সেই শোকেই আমি অর্ধমৃত হয়ে গেছি, হাসি কান্না কিছুই আমার আর আসছে না। এবং জেসিকা অর্থাৎ ফ্র্যাঙ্ক বলে যে ও অর্ধমৃত হয়েছ, তাহলে তোমাকে পুরো মৃত করার দায়িত্বটা আমি নিচ্ছি। এবং এই বলে সে এলসির দিকে এগিয়ে যায়। কিন্তু তখনই এলসি সেই মন্ত্রপ্রুত কাগজটা জেসিকার গায়ে সেঁটে দেয়। এবার জেসিকা তো তখনই মাথা ধরে বসে পড়ে যে তুমি এটা কি করলে। এবং তখনই পিটার এসে তার পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয়। এবার আমরা দেখতে পাই যে ততক্ষণে তো জেসিকার আসল আত্মার সাথে ফ্র্যাঙ্কের আত্মার লড়াই লেগে গেছিল, দেহটার উপর কে জয় করবে। এবং ফ্র্যাঙ্ক যখনই জেসিকার দেহের ক্ষমতা লাভ করে তখনই সে নিজের পেটে ভালো করে ঝুড়ি ঢুকিয়ে জেসিকাকে মেরে ফেলে। মানে জেসিকার দেহটাকে মেরে ফেলা মানে তার আত্মাটাও মরে গেল, যার ফলে ফ্র্যাঙ্কই এই দেহটার মালিক হয়ে ওঠে। এবার পিটাররা তো ভাবছিল যে বিপদ মনে হয় কেটে গেছে, কিন্তু তখনই ফ্র্যাঙ্ক অর্থাৎ জেসিকা চোখ খোলে এবং সে আবারও পিটারকে মারতে আসে এবং পিটার তখনই তার পেট থেকে ছুরিটা বার করে নেয়, যার ফলে জেসিকার দেহ তো থরথর করে কাঁপতে থাকে এবং আমরা বুঝতে পারি যে ফ্র্যাঙ্কের আত্মা এখান থেকে বিদায় নেয়। তখনই একটা ঘোষণা হয়, যেই টাইম ট্রাভেলারের আত্মাটি অনেক বেশি নিয়ম কানুন লঙ্ঘন করেছে, তাই জন্য তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো এবং ফ্র্যাঙ্কের আত্মা সেখানেই খতম হয়ে যায় এবং আলটিমেটলি এলসি আর পিটার এক হতে পারে। এতদিন এত কষ্ট এত কনফিউশনের পর শেষ অবধি এলসি তার ভালোবাসার মানুষকে খুঁজে পায় এবং সে হার মানেনি বলে সে তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে পেরেছিল। এবং পিটার তো বলে যে আমি কথা দিচ্ছি যে এই জীবনে আমি আর কোথাও যাব না, এবং তারা একে অপরকে হাক করে এবং এখানেই আমাদের এই ড্রামাটা শেষ হয়।
তো এই ড্রামাটা কিন্তু বেশ অন্যরকম ছিল। আমরা যে অন্যান্য টাইম ট্রাভেল ড্রামাগুলি দেখে থাকি সেখানে কিন্তু ভবিষ্যতের মেয়ের আত্মা প্রাচীনকালের কোনো মেয়ে বা ছেলের মধ্যে ঢুকে যায়। কিন্তু তাহলে তার আত্মার কি হয়? সেটা নিয়ে কিন্তু কখনোই সেইভাবে আমরা ভেবে দেখিনি। কিন্তু এই ড্রামায় সেটা বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে। তো তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও।